নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের ষোড়শ পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। মহারাজ বীরচন্দ্র মাণিক্য ভোজনবিলাসী, কিন্তু পেটুক নন। খাদ্যের আস্বাদের ব্যাপারে তিনি খুঁতখুঁতে। তার বপুটি বেশ বড়সড় হলেও মাঝে মাঝে তিনি আহার করেন নামমাত্র। কাজে বিভোর হয়ে থাকলে দু এক বেলা তিনি কিছু মুখে দিতেই ভুলে যান। সাধারণত তিনি আহার গ্রহণ করেন নিজের কক্ষে বসে। তখন দু একটি পরিচারিকা ছাড়া অন্য লোকজনের উপস্থিতি পছন্দ করেন না। এক একদিন তিনি কোনো বিশেষ রানীর মহলে গিয়ে সেই রানীকে পরিবেশনের সুযোগ দিয়ে ধন্য করতে চান। সেদিন ধরে নেওয়া হয় যে মহারাজের পরিপাটি ভোজনের শখ হয়েছে। নির্দিষ্ট রানীটি ধন্য হবার বদলে অতিমাত্রায় উতলা হয়ে পড়েন, কারণ মহারাজের মতিগতি বোঝা যেন ভগবানেরও অসাধ্য। শ্বেত পাথরের মেঝেতে একটি লাল পশমের আসন পাতা হয়েছে। স্বর্ণ থালা ঘিরে 18টি রূপোর বাটি সাজানো। জলপানের গেলাসটিও সোনার। একটু দূরে নীল শাড়ি পরা রানী করেনুকা হাঁটু গেড়ে জোড় হাতে এমনই নিথর হয়ে বসে আছেন যেন তার নিঃশ্বাসও পড়ছে না। স্নানের পর তিনি সারা মুখে চন্দন চর্চা করেছিলেন, এখন তা ঘামে মিশে যাচ্ছে। সীতার অগ্নি পরীক্ষার থেকেও যেন কঠোরতর এক পরীক্ষার সম্মুখীন রানী করেনুকা। ঘি রঙের পট্টবস্ত্র পরিধান করে খড়ম খটখটিয়ে এসে হাজির হলেন বীরচন্দ্র। মুখ দেখলে মনে হয় তিনি বেশ খোশ মেজাজেই আছেন। আসনে বসবার আগে তিনি একবার অন্ন ব্যঞ্জনের পাত্রগুলি সাজাবার পারিপাট্য দেখে নিলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছিস রে করেনু? তুই কটা পদ রেঁধেছিস? করেনুকা মহারাজের পাটরানীদের অন্যতমা নয়। পুত্রের জননী হবার সৌভাগ্য তার হয়নি। তিনি 2 কন্যার গর্ভধারিণী। নামের সঙ্গে চেহারার মিল একেবারেই নেই। করেনুকা কৃশাঙ্গী। অনেক ননি মাখন খেয়েও তিনি মোটা হতে পারেননি। মহারাজের পাশে তাকে যেন ঠিক মানায় না। ইদানিং স্বামী সন্দর্শন তার ভাগ্যে খুব কমই ঘটে। গত 6 মাসের মধ্যে মহারাজ একবারও তার খোঁজ নেননি। হঠাৎ আজ অন্য রানীদের ছেড়ে মহারাজ কেন তার মহলেই অন্ন গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন, এটা ভেবে ভেবেই তিনি সারা হয়ে যাচ্ছেন। মহারাজের প্রশ্নের উত্তরে করেনুকা কম্পিত কণ্ঠে বললেন, সবই আমি রেঁধেছি প্রভু। মহারাজ জোড়াসনে বসে আছেন। দেখি তোর হাতের গুণ কেমন। প্রথমে একটুক্ষণ চক্ষু বুজে তিনি ইষ্ট দেবতার নাম স্মরণ করলেন। তারপর গেলাস থেকে 1 গণ্ডূষ জল নিয়ে ছোঁয়ালেন মুখে। এই রীতি ব্রাহ্মণদের কাছ থেকে শেখা। কিন্তু ব্রাহ্মণরা এই সময় যে মন্ত্র উচ্চারণ করে তা তার মনে নেই। থালায় জুঁই ফুলের মতন ভাত,
মহারাজ প্রথমে একটু ভাত ভাঙলেন। তাতে কোনো ব্যঞ্জন মাখার আগে এক একটি বাটি থেকে একটু একটু তুলে চেখে দেখতে লাগলেন। বাটির পর বাটি ঠেলে সরিয়ে দিতে লাগলেন এক পাশে, অর্থাৎ সেই সব ব্যঞ্জন তার তেমন পছন্দ নয়। কোনোটি ঠেলে সরাবার আগে বললেন, এটা মন্দ না। একটি ব্যঞ্জন দুবার মুখে দিয়ে বললেন, এটা কি রে? করেনুকা বললেন, এটা চিতল মাছের মুইঠা। অন্য কয়েকজন রানী আড়াল থেকে উঁকি মারছিলেন। কৌতূহল চেপে রাখতে না পেরে তারা ক্রমশ সামনে চলে এলেন। মহারাজ মুখ তুলে দেখলেন তাদের, আপত্তি জানালেন না। তিনি বললেন, চিতল মাছের মুইঠা? তোরটা হয়েছে বটে এক প্রকার, কিন্তু বড় রানী ভানুমতি এটা যা রান্না করতো তার সঙ্গে তুলনাই হয় না। সেই স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। তোরা কি বলিস, ঠিক না? অন্য রানীরা তো করেনুকার হেনস্থা দেখতেই এসেছেন। তারা সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে বললেন, ও, বড় দিদির হাতের রান্না? ও, সে তো অমৃত গো অমৃত। অন্য একটি তরকারি আঙুলের ডগায় তুলে মহারাজ জিজ্ঞেস করলেন, এটা কি? করেনুকা বললেন, রসুন বাটা দিয়ে বেগুন। মহারাজ ভালো মন্দ মন্তব্য না করে রানীদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে বললেন, এই, তুই এটা খা না। সেই রানী সারা শরীর মুচড়ে বলল, না না, ও আমি খাবো না, আমি খেতে পারবো না। অন্য রানীরা থুতনিতে আঙুল দিয়ে গভীর বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন, সে কি রে সুদক্ষিণা, স্বয়ং মহারাজ আদেশ করছেন, তুই তবু খাবি না? মহারাজের প্রসাদ, একটুখানি খা না, একটুখানি খা। সবাই জানে সুদক্ষিণা রসুনের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। একবার ভুল করে কোনো রসুন মিশ্রিত তরকারি মুখে দিয়ে সে বমি করে ফেলেছিল। অন্য রানীরা সুদক্ষিণাকে জোর করে খাওয়াতে গেলে সে ছুটে পালালো সব্বার হাত ছাড়িয়ে। বীরচন্দ্র হা হা করে হাসতে লাগলেন। বীরচন্দ্র যেসব বাটি উচ্ছিষ্ট করে সরিয়ে দিচ্ছেন তার জায়গায় আসছে অন্য বাটি। সব বাটি একসঙ্গে সাজানো হয়নি। অন্তত 32 ব্যঞ্জনের কমে মহারাজকে সেবা করার কথা চিন্তাই করা যায় না। তিনি রুই মাছের ঝাল দিয়ে পুঁটি মাছের টক খাচ্ছেন। ঝিঙের তরকারিতে কুমড়োর টুকরো দেখে নাক কুঁচকোচ্ছেন। সবকটি পদ চাখবার পর বললেন, এঁচোড় রাঁধিসনি করেনু, এঁচোড়? এখন কাঁঠাল গাছগুলো একেবারে নুয়ে আছে, এই তো সময়, ভালো করে গরম মশলা দিয়ে রাঁধলে মাংসের মতন। বাঙালিরা কি সাধে এঁচোড়কে গাছ পাঁঠা বলে? করেনুকার মুখখানি বিবর্ণ হয়ে গেল। তার এত স্বাদ, এত শ্রম, সব ব্যর্থ। মহারাজ যেটা নিজের মুখে চাইছেন সেটাই নেই। তিনি জানবেন কি করে? মহারাজ তো তার আঙিনায় আগে কখনো খেতে আসেননি। অন্য রানীরা ঠোঁট টিপে হাসছে। বীরচন্দ্র বাঁ হাত বাড়িয়ে করেনুকার মাথায় হাত রেখে বললেন, যা, তুই পাস করে গেলি। আমি তোর হাতে রান্না খেয়ে তৃপ্তি পেয়েছি। এঁচোড় আমি দু চক্ষে দেখতে পারি না, কাঁঠালের কা পর্যন্ত শুনলেই আমার গা জ্বলে।
আর আমার রাজ্যেই কি না এত কাঁঠাল ফলে, ভাগ্যিস বুদ্ধি করে ওটা বাদ দিয়েছিস। এঁটো হাতেই আরও কিছুক্ষণ বসে রানীদের সঙ্গে কৌতুক করতে লাগলেন বীরচন্দ্র। একজন তামাক সেজে এনে তাকে গড়গড়ার নলটি ধরিয়ে দিল। বীরচন্দ্রের সচিব রাধারমণ ঘোষ এর মধ্যে একবার খোঁজ করতে এলেন। বাইরে থেকে যখন শুনলেন যে মহারাজ আজ এক রানীর মহলে আহার করতে গেছেন, তখন বুঝলেন অন্তত ঘণ্টা দুয়েকের মধ্যে দেখা পাবার আশা নেই। রাধারমণ নিজের বাড়িতেও ফিরলেন না। শশীভূষণের বাড়ির দরজা খুলিয়ে সেখানে স্নানাহার সেরে নিলেন। অন্য রানীদের বিদায় করে করেনুকার কক্ষে এক খিলি পান মুখে দিয়ে পালঙ্কে শুয়ে বিশ্রাম করতে লাগলেন বীরচন্দ্র। করেনুকা পদসেবা করতে লাগলেন। বীরচন্দ্র বললেন, বা তোর হাত তো বেশ নরম, পাটকাঠির মতন চেহারা হলে কি হয়, তোর হাতের গুণ আছে। তোর কটি ছেলে মেয়ে রে করেনু? করেনুকা বললেন, প্রভু আপনার দয়ায় আমার দুটি কন্যা, পুত্র সৌভাগ্য হয়নি। বীরচন্দ্র কয়েক মুহূর্তে ঊর্ধ্বনেত্রে চিন্তা করলেন। এতগুলি ছেলে মেয়ের সকলের নামধাম যদি মনে রাখতে হয়, তাহলে তিনি রাজকার্যে মন দেবেন কি করে? রানীদের নামগুলি যে মনে রেখেছেন তাই যথেষ্ট। কন্যা দুটিকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে পরিচারিকাদের মহলে। বীরচন্দ্র শিশুদের কোলাহল পছন্দ করেন না। করেনুকার দুই কন্যা কখনো তাদের পিতার কোলে বসে আদর খায়নি, দূর থেকে কয়েকবার দেখেছে মাত্র। নাম জানতে চাইলেন না। বীরচন্দ্র জিজ্ঞেস করলেন, তাদের বয়স কত? কন্যা দুটির বয়স 8 আর 7 বৎসর। বিবাহের পর বীরচন্দ্র যখন ঘন ঘন করেনুকার সঙ্গে এক শয্যায় রাত্রিবাস করতেন, তখন পিঠোপিঠি ওই দুই বোনের জন্ম। এরপর মহারাজার আরও 2 রানী এসেছে। করেনুকা আড়ালে চলে গেছেন। বীরচন্দ্র বললেন, তাহলে তো বড়টির এবার বিয়ের ব্যবস্থা করতে হয়। বলতে বলতেই বীরচন্দ্রের চোখ বুজে এলো, নাসিকা গর্জন শুরু হয়ে গেল। করেনুকা তবু একই জায়গায় বসে স্বামীর পা টিপে দিতে লাগলেন। প্রত্যাশায় তার বক্ষ উদ্বেল। আজ আকস্মিকভাবে তাকে দয়া করেছেন দেবতা। করেনুকা কিছুই খাননি। সারা শরীর এমনই টান টান হয়ে আছে যে আজ কোনো খাদ্যই তার গলা দিয়ে নামবে না। বেশিক্ষণ ঘুমোলেন না বীরচন্দ্র। ঘণ্টাখানেকের মধ্যেই উঠে বসে হাই তুললেন দুবার। খোলা মুখের কাছে টুসকি মেরে বললেন, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। পালঙ্ক থেকে নেমে বললেন, বেশ বিশ্রাম হয়েছে। তোর ঘরটি তো বেশ ভালো রে করেনু, যথেষ্ট আলো হাওয়া বয়। এখানে খুব প্রশস্ত। পাশে আরও 2টি ছোট ঘর আছে, তাই না? সারা ঘরটিতে চোখ বুলিয়ে অন্য 2টি কক্ষের দরজা খুলে উঁকি মেরে এখানকার একটি জানালা খুলে বাইরের মেঘলা আকাশ দেখলেন তিনি। তার মুখ প্রসন্নতায় ভরা। তিনি করেনুকাকে ডাকলেন, আয়, কাছে আয়। তার প্রশস্ত বক্ষে করেনুকার ক্ষীণ শরীরটি যেন মিলিয়ে গেল। করেনুকা থরথর করে কাঁপছেন।
এত সুখ কি সহ্য করা যায়? বহুদিন মহারাজ তাকে স্মরণ করেননি। তিনি ধরেই নিয়েছিলেন যে তিনি উপেক্ষিতাদের দলে পড়ে গেছেন। পুত্রহীনা রানীদের কদর থাকে না বেশি দিন। অন্য কয়েকজন রানীর মতো প্রাসাদ ষড়যন্ত্রে যোগ দেবার ক্ষমতাও তার নেই। তার পিতৃকুলও শক্তিশালী নয়। আলিঙ্গনাবদ্ধ করেনুকাকে বীরচন্দ্র বললেন, ভারী লক্ষ্মী মেয়ে তুই। তোর সেবা যত্নে আমি মুগ্ধ হয়েছি। যেমন সুন্দর তোর হাতের রান্না, তেমনি তৃপ্তি পেলাম আজ তোর এখানে ঘুমিয়ে। এবারে আনন্দের চোটে কেঁদেই ফেললেন করেনুকা। তার পিঠে সস্নেহে হাত বুলিয়ে দিতে দিতে বীরচন্দ্র বললেন, এবার আমি তোর কাছে একটা কিছু চাইব, তুই দিবি? করেনুকার অশ্রুসিক্ত দু চোখে ফুটে উঠল দারুণ বিস্ময়। এ কি কথা বলছেন তার পতি দেবতা? তার মতন এক অভাগিনীর কাছে মহারাজ বীরচন্দ্র কি চাইতে পারেন? করেনুকা কি দিতে পারেন? সব কিছুই তো মহারাজের। করেনুকা অস্ফুটভাবে বলল, এ কি বলছেন প্রভু? আপনি চাইলে আমি এই মুহূর্তে আমার প্রাণ দিয়ে দিতে পারি। বীরচন্দ্র সহাস্যে বললেন, না না, প্রাণ ট্রাণ তোকে দিতে হবে না। আমি যা চাইছি তা অতি সামান্য। করেনুকা আলিঙ্গন মুক্ত করে দুহাত দিয়ে তাকে খানিকটা দূরে সরিয়ে দিয়ে বীরচন্দ্র বললেন, তুই শুনেছিস নিশ্চয়ই আমি আরেকটি বিয়ে করছি, তোদের বড় দিদির শেষ সাধ মেটাবার জন্য। মনোমোহিনীকে বিয়ে করতেই হচ্ছে বাধ্য হয়ে। বিয়ের পর মনোর জন্য তো একটা পৃথক মহল দরকার। এই রাজপুরীতে আর স্থান সংকুলন হয় না। ভানুমতির ঘরখানা তার স্মৃতি বিজড়িত। এত শীঘ্র সেখানে মনোকে থাকতে দেওয়া কি উচিত হয় তুই বল? করেনুকা বিস্ফারিত চোখে চেয়ে রইলেন। এই আকস্মিক প্রসঙ্গ বদলের হেতু তিনি এখনো বুঝতে পারছেন না। বীরচন্দ্র বললেন, সেই জন্যই বলছিলাম, তোর এই মহলটা ছেড়ে দিবি? তোর জন্য বিরজা অন্য ঘর ঠিক করে দেবে, তোর কোনো অসুবিধে হবে না। নতুন রানীর জন্য একটা নতুন মহল না হলে যে তার বাপের বাড়ির লোকেরা নিন্দে করবে। এরপর আর কিছুক্ষণ কোনো কথা না বলে করেনুকার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন বীরচন্দ্র। তিনি যেন বুঝিয়ে দিতে চান তিনি কত উদার, কত মহান। তিনি এই রাজ্যের অধীশ্বর। তিনি মুখের কথা না খসিয়ে শুধু ইঙ্গিতে কোনো ইচ্ছা প্রকাশ করলেও সঙ্গে সঙ্গে তা পালিত হবে। যে কোনো রানীকে তিনি পাঠাতে পারেন নির্বাসনে। করেনুকার এই মহলটি তার প্রয়োজন। তিনি কি কর্মচারীদের সাহায্যে করেনুকাকে পরিচারিকা মহলে ঠেলে দিতে পারতেন না? তার বদলে তিনি একটি হাত জিরজিরে রমণীর জন্য এতখানি সময় ব্যয় করেছেন, তাকে সেবা যত্নের সুযোগ দিয়েছেন, প্রীতিপূর্ণ বাক্য বলেছেন, তার কাছে প্রার্থীর মতন হাত পেতেছেন। তার কোনো পূর্বপুরুষ এই ব্যবহার দেখলে হতবাক হয়ে যেতেন নিশ্চিত। একজন রাজার কাছে এরা আর কতখানি মহানুভবতা আশা করে? করেনুকার অবিশ্বাস ও আতঙ্কমাখা মুখ তার পছন্দ হলো না। উত্তরের অপেক্ষা না করে দরজার দিকে যেতে যেতে বীরচন্দ্র বললেন, তোর সব জিনিসপত্র গুছিয়ে
কাল সকালেই এই ঘরটর খালি করে দিবি। এই মহলটা অন্যভাবে সাজানো হবে। রাধারমন আবার যখন বীরচন্দ্রের খোঁজ করতে গেলেন, তখন শুনলেন যে মহারাজ দরবারে বসেছেন। ঠিক যে রাজকার্যের জন্য মহারাজকে নিয়মিত দরবারে বসতে হয় তা নয়। বীরচন্দ্র খুব বেশি আড়ম্বর বা রীতিনীতি মানেন না। তিনি দরবারের মন্ত্রী বা সেরেস্তাদারদের বাড়িতেও যখন তখন চলে যান। কখনো বা উদ্যানে বসে গল্পগুজবের ভঙ্গিতে সরকারি আইনের আলোচনা সেরে নেন। ইংরেজ সরকারের কোনো প্রতিনিধি এলে অবশ্য রাজসভার জাঁকজমক দেখাতেই হয়। এছাড়া মাঝে মাঝে বিকেলের দিকে তার দরবারে বসে রাজা সাজার ইচ্ছে জাগে। কয়েকজন গায়ক বাজনদার, কবি চাটুকার তার পোষ্য। তিনি রাজসভায় বসে তাদের সঙ্গে রহস্য পরিহাস করেন। রাধারমন দরবারে এসে দেখলেন মহারাজ বীরচন্দ্র মাথায় মুকুট পরে সিংহাসনে বসে আছেন। বহু প্রাচীন এই সিংহাসনটির অষ্টকোণ 16টি সিংহ ধৃত। এই সিংহাসনে বসার অধিকার নিয়ে কম রক্তক্ষয় হয়নি। এই মুহূর্তে যে সিংহাসনটি আবার টলমল করছে তা বীরচন্দ্র জানেন না। কবি মদন মিত্তির মুখে মুখে পদ্য বানিয়ে ফেলেছে। মহারাজও তার উত্তর দিচ্ছেন। আসর বেশ জমে উঠেছে। ধুরন্ধর পঞ্চানন্দ মহারাজকে তোষামোদ করে বাহবা দিচ্ছে বারবার। সম্প্রতি সে শ্যামদাসীকে উপঢৌকন হিসেবে পেয়েছে মহারাজের কাছ থেকে। আগে যে রমণীটিকে সে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিত, সেই রমণীটি ফিরে গেছে কলকাতায়। একটুক্ষণ অপেক্ষা করার পর রাধারমন মহারাজের কাজ ঘেঁষে কিছু বলতে যেতেই মহারাজ হাত তুলে বললেন, এখন কাজের কথা থাক। পঞ্চানন্দ সঙ্গে সঙ্গে তাল দিয়ে বললেন, আহ ঘোষমশাই, আপনি বড় বেরসিক। এমন কোকিলের গানের মতন কাব্যতরঙ্গ বইছে। এর মধ্যে কি কাকের কাকা ডাকের মতন কাজের কথা মানায়? আপনিও একটু শুনুন না। রাধারমন দৃঢ় স্বরে বললেন, কাজটা অতি জরুরি, কাব্য পরে হবে। তিনি মহারাজের কানের কাছে গোপনে একটি বার্তা শোনালেন। শুনতে শুনতে বীরচন্দ্রের ভুরু উত্তোলিত হলো। তিনি দাঁত দিয়ে অধর কামড়ে ধরলেন। জ্বলন্ত হলো চক্ষু। সবেগে উঠে দাঁড়িয়ে বললেন, চলো তো, চলো গিয়ে এক্ষুনি দেখি। বীরচন্দ্র হনহনিয়ে হেঁটে চললেন রাধারমণের বাড়ির দিকে। রাধারমণ ছাড়া অন্য কারুকে সঙ্গে আসতে নিষেধ করা হলো। বৈঠকখানার দরজার তালা বন্ধই আছে। বাইরে রয়েছে বন্দুকধারী প্রহরী। তালা খোলার পর দেখা গেল তক্তপোশের ওপর প্রায় একই ভঙ্গিতে বসে আছেন কৈলাস সিংহ। এর মধ্যে অনেকগুলি চুরুট শেষ করেছেন। সারা ঘরে ছাই ছড়ানো। এখনো তার মুখে একটা অর্ধেক জ্বলন্ত চুরুট। প্রথমে রাধারমণের দিকে তাকিয়ে তিনি সহাস্য কণ্ঠে বললেন, বাবা ঘোষজা, তোমার আতিথেয়তার নমুনাটি চমৎকার। অতিথিদের না খাইয়ে বন্দি করে রাখাই বুঝি এ রাজ্যে রেওয়াজ হয়েছে। তারপর চুরুটটা মুখ থেকে সরিয়ে তক্তপোশ থেকে নেমে এসে বীরচন্দ্রের সামনে
হাঁটু গেড়ে বসে তার পা দুটি স্পর্শ করলেন। বিনীতভাবে বললেন, প্রণাম মহারাজ। আপনার শরীর গতিক ভালো আছে আশা করি? রানীদের সর্বাঙ্গীন কুশল তো রাজকুমারেরা? এসব ছলনা বাক্যকে গুরুত্ব না দিয়ে বীরচন্দ্র কঠোরভাবে বললেন, কি ব্যাপার কৈলাস, তুমি আবার আমার রাজ্যে এসেছ যে? সোজা হয়ে দাঁড়িয়ে একটু পিছিয়ে গিয়ে কৈলাসচন্দ্র বিস্ময়ের ভঙ্গি করে বললেন, এ রাজ্যটা আপাতত আপনার বটে, কিন্তু এখানে কেউ স্বাধীনভাবে আসা যাওয়া করতে পারবে না, এমন কোনো নিয়মের কথা তো শুনিনি। বীরচন্দ্র বললেন, তুমি আমার সঙ্গে শত্রুতা করতে এসেছ? আমার শত্রুদেরও আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে দেব? কৈলাসচন্দ্র বললেন, আপনার শত্রুতা করব কেন? আমি ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি। আপনি ন্যায়নিষ্ঠ প্রজাপালক, আপনি নিশ্চিত আমার দাবির সত্যতা বুঝবেন। স্বর্গগত রাজা ঈশানচন্দ্রের নাবালক পুত্রের অছি হয়ে আপনি এই বৎসর রাজ্য চালিয়েছেন। এখন নবদ্বীপচন্দ্র সাবালক হয়েছেন, এখন তাকে সিংহাসনের অধিকার দেওয়া ন্যায়সঙ্গত কিনা তা আপনিই বিচার করেন। বীরচন্দ্র ক্রোধে অস্থির হয়ে চিৎকার করে বললেন, কিসের অধিকার? যে সে রাজা হতে পারে? রাজা হবার যোগ্যতা লাগে না। এই যে এতগুলো বছর আমি রাজ্য চালালাম, এখানে কত রকম সমস্যা, কত জাতপাত, কতগুলো উপজাতি, সব দিক আমি সামলেছি। আমার আমলে কেউ বিদ্রোহ করেনি, ঠিক কিনা? ঘোষমশাই, তুমিই বলো, ঠিক কিনা? যে কেউ রাজা হয়ে বসলেই কি সামলাতে পারবে? কৈলাসচন্দ্র বললেন, নবদ্বীপকে সিংহাসনে বসার সুযোগ দিলে তবেই তো সে যোগ্যতার প্রমাণ দিতে পারবে, তার আগে দেবে কি করে? তাছাড়া যোগ্যতার বিচারে ভূভারতে কে কবে রাজা বাদশাহ হয়েছে? সবাই তো সিংহাসনে বসে পিতৃ পরিচয়ে কিংবা রক্তের জোরে। বীরচন্দ্র জিজ্ঞেস করলেন, নবাব, হারামজাদাটা কোথায়? সে তোমাকে পাঠিয়েছে? কৈলাসচন্দ্র মুখের হাসিটি বজায় রেখে বললেন, আপনার দাদার ছেলে, পরলোকগত মহারাজের একমাত্র পুত্র। তবে তো আপনি হারামজাদা বলতেই পারেন। নবদ্বীপ আর তার মাকে আপনি কারারুদ্ধ করে রেখেছিলেন। তারা সেখান থেকে পালিয়ে গিয়ে কোথায় এখন আশ্রয় নিয়ে আছে সে তথ্য আপনাকে আমি জানিয়ে দেব। আমাকে কি এতটাই মূর্খ মনে করেন আপনি? তোমাকেও আমি বন্দি করে চাবগাবো, তাহলে তুমি ঠিকই মুখ খুলবে। সে চেষ্টা করে দেখুনি না কি হয়। তলোয়ারের এক কোপে তোমার মুন্ডু উড়িয়ে দেবো, তোমার লাশ পুঁতে দেব জঙ্গলের মধ্যে, কেউ কোনো দিন আর তোমার সন্ধান পাবে না। এ কি মগের মুল্লুক নাকি? তাছাড়া আমাকে নিতান্ত হেঁজিপেঁজি ভাববেন না। আমি তত্ত্ববোধিনীর লোক, সব জানিয়ে শুনিয়ে এসেছি। দু একদিনের মধ্যে আমি না ফিরলেই আমার খোঁজ পড়বে, তখন কান টানলেই মাথা আসবে। বীরচন্দ্র চোখ সংকুচিত করে রাধারমণের দিকে তাকালেন। তিনি জানতে চান তত্ত্ববোধিনীটা আবার কি বস্তু। রাধারমণ বললেন, তত্ত্ববোধিনী ব্রাহ্মণদের একটি নামকরা পত্রিকা। ঠাকুরবাড়ির দেবেন্দ্রবাবু তার মালিক। কলকাতার গণ্যমান্য ব্যক্তিরা সবাই পত্রিকাটি পড়ে। কৈলাস সে পত্রিকার একজন কর্মী। কৈলাসচন্দ্র বললেন,
তাছাড়া আমি এখানে মির্জা মোহাম্মদের বাড়িতে অতিথি। তার ভাই ঢাকা শহরে পুলিশের একজন কর্তা। ওরাও সব জানেন আমার গলা কাটলে ইংরেজ ফৌজ চলে আসবে, আর ইংরেজের ফৌজ এলে তখন অবস্থাটা কি হবে আপনিই আন্দাজ করতে পারেন। রাধারমণ বললেন, আহা, ওটা কথার কথা। মহারাজ উত্তেজনার বশে বলে ফেলেছেন। আসলে মহারাজ কারুকে কখনো কঠিন শাস্তি দেন না। কিন্তু কৈলাস, তুমি আমাদের বৃথা ভয় দেখাচ্ছ। আগেই তো সব মামলা মোকদ্দমার নিষ্পত্তি হয়ে গেছে। মহারাজ বীরচন্দ্রের দাবি স্বীকৃত হয়েছে। ইংরেজ সরকার বাহাদুর মহারাজের কাছ থেকে নজরানা নিয়েছেন। আবার নতুন কোনো ফ্যাকড়া বার করলেও তারা মানবেন কেন? কৈলাসচন্দ্র মহারাজের সঙ্গে কথা বলার সময় একবারও গলা চড়াননি, বিনীত ভঙ্গিটি রেখেছিলেন। এবার রাধারমণের দিকে ফিরে গর্জে উঠে বললেন, নজরানা দিলেই সত্যটা মিছে হয়ে যাবে? পরলোকগত মহারাজের আপন ঔরসজাত সন্তান থাকতেও রাজা হবে অন্য একজন। বিয়ের আয়োজন বন্ধ করে ঘোষজা, উকিল মুক্তার ডাকো, তোমাদের আমি কাঠগড়ায় দাঁড় করাবই। বীরচন্দ্র প্রথম থেকেই ক্রোধে ফুঁসছিলেন। এর মধ্যে আবার তার বুক ভরে গেল অভিমানে। কোনো শিশু যখন আঁকাবাঁকা ছবি আঁকে কিংবা গাছের একটা শুকনো ডালকে মূর্তি মনে করে বাবা মাকে দেখাবার জন্য ছুটে আসে, কিন্তু তারা মনোযোগ দেন না, তারিফ করেন না, তখন সেই শিশুরা যেমন অভিমান করে, বীরচন্দ্রেরও প্রায় সেরকম কান্না এসে গেল। তাকে কেউ বুঝল না। এই দুর্বল ত্রিপুরা রাজ্যটিকে তিনি নিজের পায়ে দাঁড় করিয়েছেন, শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রজাদের উপর অত্যাচার করেন না। তারা কর ফাঁকি দিলে তিনি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেন না। তার পাইক বরকন্দাজরা কোনো স্ত্রীলোকের উপর অত্যাচার করলে কঠিন শাস্তি পায়। কেউ তাকে এজন্য মর্যাদা দেবে না। একটা অপদার্থ দুর্বল ছোকরা তার বদলে সিংহাসনে বসবে। মনোমোহিনীকে বিবাহ করবার জন্য তিনি শরীর মনে প্রস্তুত হয়ে আছেন। তার ঠিক আগেই এই উৎপাত। এখানে অনেকেই যেন এই বিবাহটা পুরোপুরি পছন্দ করছে না। কেন? তিনি আরেকটি বিবাহ করতে চাইলে কার কি ক্ষতি? রাজা হয়ে তিনি এই একটা সামান্য সাধও মেটাতে পারবেন না? অন্য রাজাদের মতন তিনি কি 2-3টি হারেম বানিয়েছেন? মনোমোহিনীকে বিয়ে করলে তার বৈধ রানীর সংখ্যা হবে মাত্র 8 জন। এই বয়সেই এক রাজা প্রতি মাসে একটি করে বিবাহ করতেন, আর তার তো বৈধ রানীর সংখ্যা মোটে 8 জন। নিজেকে প্রাণপণে সংযত করে তিনি কৈলাসচন্দ্রকে জিজ্ঞেস করলেন, তুমি আমার সম্পর্কে আরও কি যেন বলতে যাচ্ছিলে? বলতে বলতে থেমে গেলে। কৈলাসচন্দ্র মহারাজের দিকে না ফিরে রাধারমণের দিকেই তীব্র চোখে তাকিয়ে রইলেন। আলখাল্লার ভেতর থেকে সাদা রঙের লেফাফাটি বার করে দোলাতে দোলাতে বললেন, তোমরা ভাবছ আমি ধাপ্পা দিতে এসেছি। মোক্ষম একটা অস্ত্র এসেছে আমাদের হাতে, নতুন প্রমাণ। এটা উনি না জানতে পারেন, কিন্তু দলিল আছে। সিংহাসনে বসার হক ওর নেই। এ কথা শুনেও বীরচন্দ্র বিচলিত হলেন না।
তিনি শান্তভাবে বললেন, এটা নতুন কোনো প্রমাণ নয়, এ কথা আমি জানি। আমার জন্মের পর আমার মাকে বিয়ে করেছিলেন মহারাজ কৃষ্ণ কিশোর মাণিক্য। ত্রিপুরার আইনে এই বিবাহ অসিদ্ধ নয়। পূর্বজাত পুত্রও বাবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। আমার সব কিছুই বৈধ। কৈলাসচন্দ্র এবার রাজার দিকে ফিরে বললেন, বৈধ কিনা তা আদালতেই প্রমাণিত হবে। আপনার অন্য দুই বড় ভাইদের নামে জারজ অপবাদ দিয়েই তাদের সিংহাসন থেকে বঞ্চিত করেছিলেন, মনে নেই? চক্রধ্বজ, নীলকৃষ্ণরা আজ সর্বশান্ত। গুরু বিপিন বিহারীকে আপনি জেলের মধ্যে দগ্ধে দগ্ধে মেরেছেন। এই মুহূর্তে বীরচন্দ্রের ক্রোধের অগ্নি ও অভিমানের বাষ্প মিশে গিয়ে আগ্নেয়গিরির লাভার মতন বিস্ফারিত হলো। তিনি কৈলাসের দিকে মুষ্টি তুলে বললেন, পা চাটা কুকুর, বেল্লিক, তোর বাপ পিতামহ আমাদের বংশের নুন খায়নি, তুই নিমক হারামের মতন এমন কথা বলতে পারলি? একটুখানি সরে গিয়ে কৈলাসচন্দ্র বললেন, আমার বাপ ঠাকুরদা আপনার বংশের নুন খেয়েছে তা ঠিক, কিন্তু আপনার নুন কেউ খায়নি। সেই জন্যই তো আমি এই বংশের প্রকৃত উত্তরাধিকারীর প্রতি আনুগত্য দেখাচ্ছি। রাধারমণ ওদের দুজনের মাঝখানে চলে এসে কৈলাসচন্দ্রের কাঁধে হাত রেখে বললেন, কৈলাস, তুমি নিশ্চয়ই আমাদের ভয় দেখাতে আসনি, তোমার অন্য উদ্দেশ্য আছে। কত চাও? কৈলাসচন্দ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, ঘুষ? জানি, ঘুষ তঞ্চকতা ফেরেববাজিতে দেশ ছেয়ে গেছে, গোল্লায় গেছে সব নৈতিকতা। তোমরাও এসবের মধ্যে ডুবে আছো, তাই সব মানুষকেই তোমাদের মতন ভাবো। কিন্তু যে এই কথাটা বললে, তোমার এই কথাটা শুনেও এই জন্য আমি তোমাকেও ছাড়ব না। এই মামলায় জড়িয়ে তোমাকে দিয়েও জেলের ঘানি ঘোরাবো। ছি, ঘোষের পো, ছি ছি ছি। একটা কথা জেনে রেখো, ঘুষের লোভ দেখিয়ে ব্রাহ্মদের বশ করা যায় না। ব্রাহ্মরা সত্যের পূজারী, তারা লোভ, বিলাসিতা, মাৎসর্যের অনেক ঊর্ধ্বে। সগর্বে মাথা তুলে দরজার দিকে এগিয়ে গেলেন কৈলাসচন্দ্র। বীরচন্দ্রের কাঁধ দুটি ঝুলে পড়েছে, তিনি আর কথা খুঁজে পাচ্ছেন না। রাধারমণ এবার আক্রমণোদ্যত সিংহের মতন শরীর ঝাড়া দিলেন। কৈলাস এতক্ষণ ধমকের সুরে কথা বলেছে, তিনি যথাযোগ্য উত্তর দিতে পারেননি। কিন্তু কৈলাসচন্দ্রকে এইভাবে জয়ীর মতন চলে যেতে দেওয়া যায় না। তিনি হেঁকে বললেন, ওহে নব্য ব্রাহ্ম কৈলাস, তুমি আমার আরেকটি কথা শুনে যাও। তুমি খুব বাড়ফাট্টাই করলে, কিন্তু বেশ কিছু ব্রাহ্মের মহত্বের মুখোশের আড়ালে আমি তাদের লোভী, অর্থগৃধ্ণ, স্বার্থপর, ঈর্ষাপরায়ণ মুখ দেখেছি। ঘোমটার আড়ালে খ্যামটাও কম দেখিনি। আমি ঘুষের প্রস্তাব করিনি তোমার কাছে। আমি জানতে চেয়েছিলাম কুমার নবদ্বীপচন্দ্রকে কত ক্ষতিপূরণ দিলে তোমরা খুশি হবে। যদি তা কানে তুলতে না চাও, তাহলে যাও, মামলা করো। ঘোষ বংশের পুরুষরা কখনো মামলা মোকদ্দমায় ভয় পায় না। কত মামলা তুমি করতে পারো দেখব। তোমাদের কত মুরদ আছে তাও বোঝা যাবে। কত টাকা আছে ওই নবদ্বীপের। আমরা বছরের পর বছর মামলা টানব, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাব, দরকার হলে তারপরেও যাব লন্ডনের প্রিভি কাউন্সিলে। সেখানে যেতে পারবে ওই ছোকরা নবদ্বীপ।
তাকে আমরা পথের ভিখিরি করে ছাড়ব। ত্রিপুরার ঠাকুর লোকেরা কেউ ওই নিঃসম্বল কুমারের হয়ে সাক্ষী দিতে যাবে না। মামলার ভয় দেখাচ্ছ আমাদের? মহারাজ বীরচন্দ্রও তার সচিবের সতেজ উক্তিতে ভরসা পেয়ে গম্ভীরভাবে বললেন, আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি প্রয়োজনে রাজপ্রাসাদ পর্যন্ত বিক্রি করে দিয়ে মামলা লড়ব। শেষ পর্যন্ত যাব। তারপরেও যদি দৈবাৎ বিচার বিভ্রাটে রায় আমাদের বিরুদ্ধে যায়, তাহলেও রাজমুকুট নবদ্বীপ পাবে না। এ রাজমুকুট আমি নামিয়ে দেব ইংরেজের পায়ের কাছে। ত্রিপুরা শেষ হয়ে যায় যাক। এই প্রথম একটা জোর ধাক্কা খেলেন কৈলাসচন্দ্র। অবিশ্বাসে অস্পষ্ট হয়ে গেল তার মুখ। আর্ত কণ্ঠে বললেন, সে কি মহারাজ? ত্রিপুরার স্বাধীনতা আপনি ইংরেজদের কাছে বিকিয়ে দেবেন? আমরা এখনো স্বাধীন বলে কত গর্ব করি, কত সুপ্রাচীন এই রাজবংশের ধারা। বীরচন্দ্র বললেন, আমি চলে গেলে ত্রিপুরার স্বাধীনতা এমনিতেই যাবে। ইংরেজরা জাল গুটিয়ে আনছে, আমি তাদের এতদিন ঠেকিয়ে রেখেছি। কুকি বিদ্রোহের ছুতায় একবার ইংরেজ ফৌজ এ রাজ্যে ঢুকে পড়েছিল। আবার যদি কেউ কুকিদের উস্কানি দেয়, তারা ফুঁসে উঠলে চতুর্দিকে রক্ত গঙ্গা বইবে। তা সামলাতে পারবে ওই মূর্খ ভীরু নবদ্বীপ? রাজ্যে অরাজকতা, প্রজার সর্বনাশের চেয়ে ইংরেজ শাসনও ভালো। রাধারমণ বললেন, ত্রিপুরার স্বাধীনতা যদি যায়, তাহলে তোমরাই তার জন্য দায়ী হবে কৈলাস। মহারাজকে সরাবার চেষ্টা করে তোমরা নিজেরাও সর্বশান্ত হবে, ত্রিপুরা রাজ্যও ধ্বংস হয়ে যাবে। সবেগে মাথা নেড়ে কৈলাসচন্দ্র বললেন, না না, ত্রিপুরার স্বাধীনতা নষ্ট হোক তা আমি কোনো ক্রমেই চাই না। সে কোনোভাবেই হোক এ রাজ্যের স্বাধীনতা রক্ষা করতেই হবে। রাধারমণ বললেন, তাহলে শোনো, অযথা মামলা টামলার মধ্যে যেও না, মাথা ঠান্ডা করো। তুমি বরাবরই রগচটা। মহারাজের অনুমতি না নিয়েই বলছি, তোমার ওই নবদ্বীপচন্দ্রের জন্য আমরা মাসিক 500 টাকা বৃত্তির ব্যবস্থা করে দেব। তাই নিয়েই তাকে খুশি থাকতে বলো। ফিরে এসে তক্তপোষের উপর ধপাস করে বসে পড়ে কৈলাসচন্দ্র বললেন, 500 টাকা? এরপর আর তর্ক কিংবা হুমকি নয়, আলোচনা এগোলো সম্পূর্ণ ভিন্ন পথে। শেষ পর্যন্ত মনোমোহিনীর সঙ্গে বীরচন্দ্রের বিবাহ সুসম্পন্ন হলো নির্বিঘ্নে। আড়ম্বরের আতিশয্য নেই সেই রাতেই ফুলশয্যা। করেনুকার মহলটিতে নতুন আসবাব ও পালঙ্ক এসেছে, ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে সব দেওয়াল। ঘরের চার কোণে 4টি উজ্জ্বল লণ্ঠন। মহারানী ভানুমতির অলঙ্কারে সেজে লাল মসলিনের শাড়ি পরে পালঙ্কের বাজু ধরে দাঁড়িয়ে আছে মনোমোহিনী। তার দোকানের হীরের দুলে ঠিকরে পড়ছে আলো। নববধূ সুলভ ব্রীড়া নেই তার মুখে, দু চোখে শুধু কৌতূহল। মধ্যরাতে বীরচন্দ্র প্রবেশ করলেন সেই কক্ষে। গায়ের সিল্কের জামাটি ভিজে গেছে ঘামে, মুখে ক্লান্তির চিহ্ন। সারাদিন অনেক ধকল গেছে। বিবাহের অনুষ্ঠান ছাড়াও হঠাৎ সন্ধ্যাকালে ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট এসে উপস্থিত। পরস্পর কাটাকুটি করেছেন কূটনৈতিক চাল। এতক্ষণ পর পাওয়া গেছে বিশ্রামের সময়। নিছক একটি কিশোরীর শরীরের প্রতি তার লোভ জাগেনি। তিনি আকৃষ্ট হয়েছিলেন ওই বিশেষ দুরন্ত কিশোরীটির প্রতি। সেই জন্যই
মনোমোহিনীকে বিবাহের জন্য এত ব্যস্ত হয়েছিলেন। ভেতরে এসে তিনি থমকে দাঁড়িয়ে নববধূর রূপ দর্শন করতে লাগলেন। হঠাৎ তার দৃষ্টি বিভ্রম হলো। পালঙ্কের ওধারে এই কিশোরীটি কে? এই যে ভানুমতী! ঠিক এই বয়সেই ভানুমতী এসেছিল বাসর সজ্জায়। এই অলংকারগুলি ছিল তার অঙ্গে। সেই বয়সের ভানুমতীর সঙ্গে মনোমোহিনীর মুখের যে আশ্চর্য মিল, তা বীরচন্দ্র এই প্রথম প্রত্যক্ষ করলেন। অভিমান ভরে ভানুমতী প্রাণত্যাগ করেছিল, আবার সেই কি তবে ফিরে এলো এই রাতে? না না, তা কি করে সম্ভব? অথচ বীরচন্দ্র মনোমোহিনীর বদলে স্পষ্ট দেখছেন তার কৈশোরের খুনসুটির সঙ্গিনীকে। চোখ দেখছে এক, অথচ মন জানে না সে নেই। অবসন্নভাবে পালঙ্কে ঠেস দিয়ে মহারাজ অস্ফুট স্বরে বলতে লাগলেন, দেবী, তুমি তো স্বর্গপুরে, জানি না কো কত দূরে, কোন অন্তরাল দেশে করিতেছ বাস, পশিতে কি পারে তথা মানবের আশালতা? মনোমোহিনী এগিয়ে এসে বিস্মিতভাবে জিজ্ঞেস করল, কি বলছেন প্রভু? বুঝতে পারছি না। বীরচন্দ্র দুহাতে মুখ চাপা দিয়ে হু হু করে কেঁদে ফেললেন। এই নতুন বিবাহের রাতে তিনি সত্যিকারের শোকাভিভূত হলেন তার প্রথম রানীর জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো উপন্যাস, নতুন কোনো গল্প, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।